তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন প্রকার নাউন ক্লজ নিয়ে। আহ, যেমন ধরেন মাইক্রো ইকোনমিক্স আমরা হোয়াট আই ওয়ান্টেড এর কথা বললাম, রেফিউজির কথা বললাম, আই এম সরি লেট এর কথা বললাম। এখানে আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে দ্যাট আই এম লেট, পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে আমরা দ্যাট এর মধ্যে কিন্তু আমরা একটা ব্র্যাকেট দিয়েছি, আমরা দ্যাট চাইলে ইউজ করতেও পারি আবার নাও করতে পারি, মানে দ্যাট চাইলে এটাকে আমরা ইউজ করতেও পারি আবার নাও করতে পারি, সেখানে একটা ব্র্যাকেটে রাখা হয়েছে। আই এম সরি আই এম লেট বলতে পারেন, অথবা আই এম সরি দ্যাট আই এম লেট, এভাবে ইউজ করা যায়। ওকে, এটা আমরা রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ ক্লজ আছে, নমিনাল দ্যাট ক্লজ আছে, অনেকগুলো ক্লজ আমরা সামনে আগে পড়বো আরো বিস্তারিত, আজকে আমরা হয়তো অত বেশি নিতে যাব না। আচ্ছা, আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী যে আমাদের স্লাইডটা দেখবো। আরো একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আই এম নট শিওর ওয়েদার উই ক্যান স্টিল গো। এখানে ওয়েদার স্টিল গো, এটা এই সেন্টেন্সটা দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা আমাদের কি ক্লজ, মানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। দ্যাট হি ইজ আ থিপ, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে নাউনের অ্যাপ্লিকেশন এসে পড়ছে, যেমন দা ফ্যাক্ট, দা ফ্যাক্টটা কি, দ্যাট হি ইজ আ থিপ, এটাই হচ্ছে আমার ফ্যাক্ট। তো আমরা জানি কোনো ফ্যাক্ট বা কোনো কিছুকে এক্সপ্লেইন করার জন্য পাশাপাশি বসালে সেটাকে আমরা অ্যাপোজিশন বলা হয়, যেমন অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ ইউজ করা হয় নাউনের অ্যাপোজিশন। যেমন ধরেন আপনি যদি বলি মিস্টার খান, খানের একটা পরিচয় দিলাম, চেয়ারম্যান চেয়ার অফ দ্য ডিপার্টমেন্ট, হ্যাঁ কেম হিয়ার, এখানে এসেছিল, তাহলে এই যে তার একটা পরিচয় বোঝাচ্ছে। একইভাবে এখানে ফ্যাক্টটাকে ইলাস্ট্রেট করে বলা হচ্ছে দ্যাট হি ইজ আ থিফ, মানে ফ্যাক্টটা কি, ফ্যাক্টর হচ্ছে সে একটা চোর। এইটাকে আমরা এক্সপ্লেইন করা হচ্ছে বিধায় এটা পাশাপাশি রাখা হচ্ছে, কিন্তু এটাকে আমরা কেস নিয়ে অ্যাপ্লিকেশন করি। এই পুরো ক্লজটাকে মানে মডিফাই করা হচ্ছে, মানে বিশেষ করে ফ্যাক্ট দিয়ে বোঝাচ্ছে। ওকে, এটা আমরা আর কি ক্লিয়ার হবো অ্যাপোজিশন গুলো। তো আমরা এখন চলে যাবো অ্যাডজেক্টিভ ক্লজ গুলো কিভাবে হয়। অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কি করা, মডিফাই করা। নাউনকে মডিফাই করলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তো একইভাবে এই সেন্টেন্স গুলো একটু দেখেন, যেমন দ্য আমব্রেলা হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল। আমরা যখন কি বলছি আমব্রেলা বলা হচ্ছে, আমব্রেলা মানে কি, ছাতা, তাহলে ছাতাটাকে আমরা কি করছি, ব্যাখ্যা করা হচ্ছে। আচ্ছা, মানে এই যে হুইচ হ্যাজ বিন ব্রোকেন, হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, যার একটা কি আছে, ভাঙা হ্যান্ডেল আছে। তাহলে এই যে হুইচ হ্যাজ এ ব্রোকেন, আমাদের হুইচ শব্দটা একটা রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটা যুক্ত হয়ে কাকে মডিফাই করছে, তার পূর্বের যে ওয়ার্ডটা আমব্রেলা আছে, এই আমব্রেলাটাকে কি করছে, মডিফাই করছে। তো সুতরাং এই ক্লজটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তো ডেসক্রাইব আছে, এইভাবে আমরা একটা এক্সাম্পল পরে দেখি, যেমন ডগটাকে, এই ডগটা হচ্ছে আমার এখানে হেড ওয়ার্ড, তাহলে দ্যাট বাইটস, এই জিনিসটা দিয়ে আমরা ডগটাকে মডিফাই করছি, সুতরাং দ্যাট বাইটসটা হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য হাউস অন দ্য লেফট, এই যে লেফটের পরে আমরা হুইচ বিলংস টু জন, এই জিনিসটা দিয়ে আমরা এক্সপ্লেইন করছি। তো কাকে এক্সপ্লেইন করা হচ্ছে, এখানে দিয়ে আমরা হুইচ বিলংস টু মানে যে হাউসটাকে ইন্ডিকেট করা হচ্ছে, মানে একটা নাউনকে কি করছে, সে মডিফাই করছে বিধায় এই ক্লজটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। আচ্ছা, তো অ্যাডজেক্টিভ ক্লজ এবার পরবর্তীতে আমরা আমরা দেখবো আরেকটা আলোচনা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো। যেমন ধরেন এই যে মাই কাজিন হু লিভস ইন দ্য ইউএসএ ইজ কামিং টুমরো, এখানে আমার হু লিভস, দেখেন এখানে এই যে হু লিভস দেওয়া হয়েছে, হু লিভসটা মানে কি, তাহলে হু লিভস দিয়ে আমাদের এখানে একটা ক্লজ দেওয়া হয়েছে, তাহলে এই যে হু লিভস ইন ইউএসএ, এখানে দা হবে, এখানে মিস্টেক হয়ে গেছে একটা, ইন দা ইউএসএ হবে, সংক্ষিপ্ত নামের আগে দা দিতে হয়। আচ্ছা, তাহলে এই যে হু দিয়ে আমরা এই যে হু শব্দটা, এটা কাকে ইন্ডিকেট করছে, মাই কাজিন কে ইন্ডিকেট করছে। সুতরাং আমরা এই হু একটা রিলেটিভ প্রোনাউন আমরা ইউজ করেছি, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন ইউজ করলে ম্যাক্সিমাম সময় অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আচ্ছা, মিসপ্লেসড, এখানে খুব বলা হয়েছে, নোটটা দেখেন, মিসপ্লেস অ্যাডজেক্টিভ, অনেক সময় আমরা অ্যাডজেক্টিভটাকে সঠিকভাবে প্লেসমেন্ট দিই না, একটা উল্টাভাবে ইন্ডিকেট করি, অ্যান্টিসিডেন্ট হিসেবে ইউজ করা যায় না, সুতরাং সেগুলো কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন এখানে আমরা পরবর্তী একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন হু দা ম্যান হু ওয়ান্টস দা বুক, এখানে কিন্তু এটা হচ্ছে মডিফাই দা ম্যান, এখানে কাকে ইন্ডিকেট করছে, ম্যানটাকে মডিফাই করছে। কিন্তু সেম ক্লজটাকে যখন আমি পরবর্তী লিখবো, দা ম্যান স্টাডিজ উইথ মাহবুব, তখন হু ওয়ান্টস দা বুক কাকে ইন্ডিকেট করছে, মাহবুবকে ইন্ডিকেট করছে। তাহলে এটা বসানোর সাথে ডিপেন্ড করবে কাকে ইন্ডিকেট করছে, আপনি কোথায় বসাচ্ছেন। যদি আপনি সাবজেক্টের পরপর বসান তাহলে ওই সাবজেক্টটাকে মডিফাই করবে, যদি আপনি অবজেক্টের পর বসান তাহলে অবশ্যই অবজেক্টকে মডিফাই করবে। এর একটু খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলেন। ক্লিয়ার কিনা বলেন তো, আমাকে শুনতে পাচ্ছেন?
সবাই কি সাইলেন্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, শোনা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে তো। ঠিক আছে। আমরা আচ্ছা অ্যাডভার্ব ক্লজে চলে যাব। যেমন ধরেন আমাদের অ্যাডভার্ব ক্লজ মানে কি, ভার্বকে মডিফাই করে আর কি। তো ভার্বকে মডিফাই করতে গেলে টাইম দিয়ে মডিফাই করা যায়, যেহেতু অ্যাডভার্ব টাইম হিসেবে কাজ করে। আবার রিজন দিয়ে করা যায়। আমরা সেই বিষয়গুলো এখন দেখবো কতভাবে করা যায়। যেমন ধরেন পরবর্তী হচ্ছে টাইম, এটাও টাইম দিয়ে বোঝাচ্ছে। আমরা কজ এন্ড ইফেক্ট বোঝাচ্ছে, কন্ট্রাস্ট বোঝাচ্ছে। তো আমরা এখন দেখি এটা একটু বোঝানোর চেষ্টা করি যে এক্সপ্লেন করা। যেমন ধরেন এখানে হোয়েন এভার দিয়ে থাকলে আমরা এটাকে টাইমকে ইন্ডিকেট করে বিধায় এটা কাকে ইন্ডিকেট করছে, যেমন উইল স্টার্ট হোয়েন এভার ইউ আর রেডি। তাহলে এই যে হোয়েন এভার দিয়ে যে ক্লজটা আছে, এই ক্লজটা আমার স্টার্ট মানে এই যে ভার্বটাকে মডিফাই করছে। ভার্বটাকে মডিফাই করার কারণে এই হোয়েন এভার দিয়ে যে ক্লজটা আছে এটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলবো। ঠিক আছে। একইভাবে আমরা যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, বিফোর দিয়ে আমাদের আরো একটা ক্লজ আছে, বিফোর দ্য ডক্টর কেম। এই যে ক্লজটা আছে এই ক্লজটা কিন্তু টাইম বোঝায়। তো কাকে মডিফাই করছে, এই যে হ্যাড ডায়েট যে আছে মানে মারা গিয়েছিল, সেই ভার্বটাকে মডিফাই করছে, তার একটা টাইম বোঝাচ্ছে। এটাও একটা অ্যাডভার্ব ক্লজ। আমরা দেখবো এখন পরবর্তীতে কজ এন্ড ইফেক্ট দিয়ে আরেকটা ক্লজ, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস অ্যাজ হি ওয়াজ ইল। এখানে একটা মার্কার অ্যাজ দিয়ে একটা ক্লজ আছে, সুতরাং এই ক্লজটাও একটা অ্যাডভার্ব ক্লজ। এটা কি বোঝায়? কারণ বোঝাচ্ছে। তাহলে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, তার কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু আমি অসুস্থ ছিলাম, অ্যাজ হি ওয়াজ ইল। আচ্ছা, অলদো হি ইজ রিচ। তাহলে এই যে অলদো দিয়ে আমরা একটা কি দিলাম, মানে ক্লজ দিলাম, যদিও সেই ধনী, হি ডাজ নট হেল্প দ্য পুয়ার, সে গরিবদেরকে সাহায্য করে না। এটা কন্ট্রাস্ট বোঝায়। কন্ট্রাস্ট মানে কি? বিপরীত কিছু বোঝায়। তো স্বাভাবিকভাবে আমরা জানি ধনী হলে মানুষ সাহায্য করে, তাদের অনেক টাকা পয়সা থাকে, কিন্তু সেই উল্টোটা করতেছে, এই জন্য এটা কন্ট্রাস্ট বলা হচ্ছে। আচ্ছা, কন্ট্রাস্ট নিয়ে একটা প্যারাগ্রাফ আছে। যদি আপনাকে বলা হয় যে আপনি কন্ট্রাস্ট দিয়ে প্যারাগ্রাফ লিখবেন, তখন আপনাকে ওই বিষয়গুলো উঠাইতে হবে, বিপরীত গুলা। আচ্ছা, এবার আসেন আমরা আনলেস ইউ স্টাডি, এটা কি বলে? কন্ডিশন বোঝাচ্ছে। কন্ডিশন কন্ডিশন মানে আপনার যদি আপনি স্টাডি না করেন তাহলে এই শর্তটা রেজাল্টে কি হবে? ইউ উইল নট বি এবল টু পাস, আপনি পাস করতে পারবেন না। তাহলে আনলেস দি কি হলো? আনলেস দি একটা ক্লজ হয়ে গেল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর বাকিটা মেইন ক্লজ। গো ব্যাক টু ওয়েন্স ইউ কেম, দেখেন এখানে আমাদের এটা প্লেস বোঝাচ্ছে। ওয়েন্স মানে যেথায়, যেখানে, কোথায়, ওয়্যার, এসব দিয়ে আমরা সবসময় প্লেস বুঝাই। আচ্ছা, একইভাবে আমরা দেখি আরেক ধরনের একটা পারপোজ বোঝাচ্ছে। যেমন ধরেন উই ইট, আমরা খাই, কি উদ্দেশ্যে খাই? ইন অর্ডার টু লিভ, ইন অর্ডার টু উই মে লিভ, অথবা সো দ্যাট উই মে লিভ, অথবা দ্যাট উই মে লিভ। তাহলে এখানে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই যে আমাদের মার্কার গুলো আছে বা এই ক্লজটা আছে, এই ক্লজটাকে সবসময় আমাদের ইটটাকে মডিফাই করা হচ্ছে, মানে ভার্বটাকে মডিফাই করা হচ্ছে বিধায় এটা পারপাস বোঝায়। পারপাস মানে উদ্দেশ্য। দেখেন তো আমরা খাই কি উদ্দেশ্যে? আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি, এটা পারপাস বোঝায়, এই জন্য সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আমরা দেখবো হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এটা রেজাল্ট বোঝাচ্ছে। দেখেন সে এতই দুর্বল যে দ্যাট দিয়ে শুরু করে যে ক্লজটা যুক্ত হয়েছে, দ্যাট হি ক্যানট ওয়াক, এই ক্লজটা কিন্তু একটা রেজাল্ট বোঝাচ্ছে। রেজাল্টের কারণে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমি ডান দিকে লিখেছি, দেখেন একটু খেয়াল রাখেন, ডান দিকে আমাদের যে সেন্টেন্স গুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন ক্লজ মার্কার। এই ক্লজ মার্ক গুলো থাকলে কি কি বোঝায়? যেমন দ্যাট, সো দ্যাট, সাচ থাকলে রেজাল্ট বোঝাবে। দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট থাকলে পারপাস বোঝায়। বিকজ এলস থাকলে রিজন, দেন হোয়াইল থাকলে টাইম। দেখেন এগুলো কোনটা কি বোঝায়, এগুলোকে আমরা ব্যবহার করে করে চিনতে পারি অ্যাডভার্ব ক্লজ কোনগুলো। পরীক্ষাতে অ্যাডভার্ব ক্লজ বের করা কিন্তু খুব টাফ হয়ে যায় অনেক সময়, যদি আপনি ক্লিয়ার আইডিয়া না থাকে আর কি। আচ্ছা, তো আমরা আশা করি বুঝতে পেরেছেন। ইয়েস অর নো, রেসপন্স প্লিজ। বুঝলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, আমাদের এখানে আরো কিছু সেন্টেন্স আছে, আমরা এই সেন্টেন্স গুলো কিছু দেখি কি বলা হচ্ছে এখানে। ইউ ডু নট নো দ্য রিজন, আমাদের এই কনফিউশনটা ক্লিয়ার করার প্রয়োজন আছে। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। দেখেন একই ক্লজ এক এক সময় এক এক ধরনের আচরণ করে। যেমন ধরেন আমরা যদি এখানে বলি আই ডু নট নো দ্য রিজন, এখানে রিজনটাকে মডিফাই করা হচ্ছে। রিজনটা হচ্ছে আমার এখানে কি, তাহলে রিজনটা হচ্ছে আমার মূল সাবজেক্ট বা মূল হেড ওয়ার্ড। তাহলে রিজনটাকে মডিফাই করার জন্য হোয়াই হি কেম হিয়ার, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ হয়েছে। এই যে ক্লজটা, এই ক্লজটা হচ্ছে সম্পূর্ণভাবে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? সেটা রিজনকে মডিফাই করছে বা রিজনকে ব্যাখ্যা করছে, সেজন্য এটা মডিফাই। আচ্ছা, একই দ্বিতীয় বাক্যে আই ডু নট নো, আমি জানি না, কি জানি না, হোয়াই হি কেম হিয়ার। একই ক্লজ দেখেন নো এর পরে বসছে, তবে এখানে কোনো কি নাই, নো এর পরে আর কোনো অবজেক্ট নাই, সুতরাং এটা অবজেক্ট হিসেবে করছে, সুতরাং এটা নাউন ক্লজ হবে। তাহলে আমি যদি একটু দেখি ডান দিকে যদি আমি লিখি, আপনাদের কাছে আর ক্লিয়ার হয়ে যাবে যে এটা হচ্ছে কি, তাহলে এখানে এই ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ।
তারপরে আমি যদি বলি আরেকটা, যেমন দিই, যেমন ধরেন নো, তাহলে নোটা কি হবে? এখানে যে আছে এটা হচ্ছে আমার নাউন ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, একইভাবে আমরা যদি এখানে দিই আই শ্যাল গো ওয়্যার হি লিভস, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কিভাবে চিনতে হয়, নাউন ক্লজ কিভাবে চিনতে হয়, অ্যাডজেক্টিভ আসলে ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে তাহলে কি অ্যাডভার্ব ক্লজ, আর এটা হচ্ছে আমাদের উপরটা হচ্ছে নাউন ক্লজ, এর উপরটা হচ্ছে একদম অ্যাডজেক্টিভ ক্লজ। এই এতটুকু ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, এখানে আমাদের যে হোয়ার ক্লজটা আসছে এটা পুরোপুরি গোটাকে মডিফাই করছে, গো। আর এখানে ওয়াই, এটা হচ্ছে আমার কাকে মডিফাই করছে? ওয়াই হি কেম হিয়ার, এটা হচ্ছে নাউন ক্লজ। এটা আমার অবজেক্টের জায়গায় আছে কিন্তু এটা নাউন ক্লজ। এটা আবার ভাবিন না যে আপনার নোটাকে মডিফাই করছে, নো ভার্বটাকে মডিফাই করছে, এটা ভাবার কোনো উপায় নাই। আর নো এর পরে আমাদের একটা অবজেক্ট দিতে হয়, নোটা যেহেতু একটা ট্রান্সিটিভ ভার্ব, সুতরাং নো এর পরে একটা অবজেক্ট দিতে হয়। এই অনেকে কনফিউজ যেটা হয়ে যায়, এই দুইটা বিষয়ের মধ্যে কনফিউজ হয়ে যায়। একটা হচ্ছে আই ডু নট নো ওয়াই হি কেম হিয়ার, একটা হচ্ছে আই শ্যাল গো হোয়ার হি লিভস। এই দুইটা ক্লজের মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায়, পরীক্ষার হলে সবাই অ্যাডভার্ব ক্লজ লাগাই দেয়, এটাই ভুলে যায়। আচ্ছা, তো আমি পরের গুলো আর এক্সপ্লেন করছি না, কারণ পরের গুলো সেম জিনিস। দেখেন আমাকে এবার আমাকে রেসপন্স করেন, বলেন হি টোল্ড মি হোয়েন হি কুড কাম, এটা কি ক্লজ? এই ক্লজটা কি বলেন? এই ক্লজটা কি ক্লজ বলেন? স্যার এটা নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ। না, সরি, উপরেরটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে, উপরেরটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ টোল্ড এর পরে আমরা জানি একটা অবজেক্ট বসে, একটা অবজেক্ট ওয়ান, একটা অবজেক্ট টু, তাহলে অবজেক্ট হিসেবে হোয়েন হি কাম এসেছে, সুতরাং এটা হচ্ছে একটা নাউন। হি টোল্ড মি দ্য টাইম, দেখেন আমার এখানে টাইম আছে, একটা নাউন অলরেডি আছে, মানে অবজেক্ট আছে অলরেডি, তাহলে অবজেক্টের পরে কি ক্লজটা বসছে, কি ক্লজ বলেন? স্যার এটা এক্সাক্টিভ ক্লজ। ভেরি গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমাদের থার্ড সেন্টেন্সে দেখি ডিসাইডেড ভার্বের পরে আছে, কি হবে? এটা নাউন ক্লজ। নো নো নো, এটা অ্যাডভার্ব ক্লজ হবে, অ্যাডভার্ব ক্লজ। কারণ এই যে ডিসাইডটাকে হ্যাঁ হ্যাঁ, perfect. ওকে, বুঝাচ্ছে আর কি, সিদ্ধান্তটা নিয়েছিল, কখন নিয়েছিল, যে ওয়েন হি কাম, সে যে আসবে। ওয়েন দিয়ে কি বুঝায়, একটা টাইম বোঝাচ্ছে, তো এই জন্য আমরা এটাকে ভার্বকে মডিফাই করছি বিধায় এটা অ্যাডভার্ব ক্লজ হবে। পরবর্তী আমাদের আমরা কোঅর্ডিনেট ক্লজ দেখবো। আমাদের বলেছিলাম আপনাদের কোঅর্ডিনেট ক্লজ মানে কি? কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে যখন পাশাপাশি দুটো ক্লজ আমরা এন্ড অর বার দিয়ে যুক্ত করবো, তাকে কি বলা হয়? কোঅর্ডিনেট ক্লজ বলা হয়, ঠিক আছে। তো আমরা একটা শর্টকাটও জানবো, ফান বয়েস। হ্যাঁ, সরি, বুঝতে পারিনি। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ মানে কি? দেখেন সমধর্মী ক্লজ, যেমন এটা একটা ক্লজ, হি ওয়েন্ট দেয়ার, এটা একটা ক্লজ, আবার হি কুড নট সি দ্য ম্যান, এটা একটা ক্লজ। দুইটা ক্লজটাকে আমরা বার দিয়ে যুক্ত করেছি, এই বার দিয়ে কি করেছি? অ্যাড করেছি, সুতরাং এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট মানে হচ্ছে পরস্পর সমধর্মী দুটা ক্লজ যখন এন্ড অর বাট ইত্যাদি কনজাংশন দিয়ে যুক্ত হয়, তাকে কি বলা হয়? কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। আচ্ছা, একইভাবে আমরা একটা এক্সাম্পল, যেমন উই নো দ্যাট হি ডান্সেস এন্ড সিংস ওয়েল, দেখেন এখানে এন্ড আছে, এন্ড দিয়ে দুটা আলাদা আলাদা ক্লজ যুক্ত হয়েছে, ওকে। আবার এটা একটা ক্লজ, দ্যাট দিয়ে শুরু করে এটা একটা ক্লজ, এন্ড দিয়ে আবার যুক্ত হয়েছে, দেখেন অনেকগুলো ক্লজ একসাথে ইউজ হচ্ছে কিন্তু। আচ্ছা, he said that the man stopped in the way, এই যে এখানে he stopped, the man had stopped, এটা একটা ক্লজ, and দিয়ে যুক্ত হয়েছে picked up একটা ক্লজ, তারপর আবার and দিয়ে went away একই ক্লজ, মানে ক্লজের সাবজেক্ট কিন্তু একই, ওকে। এই সাবজেক্টটা হচ্ছে the man, হ্যাঁ, the man হচ্ছে সাবজেক্ট, আর এখানে আবার he said, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, that দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়ে গেছে, ওকে। আচ্ছা, ফ্যান বয়েজটা মানে কি? ফান বয়েজ দিয়ে আমরা মনে রাখতে পারি, ফান বয়েজ খুব চমৎকার, এখানে একটা শর্টকাট টেকনিক আর কি, যে আমরা কি কি কনজাংশন ব্যবহার করে করে আমরা এটা তৈরি করতে পারি। তো ফান বয়েজ দিয়ে অ্যাপ দিয়ে কি বুঝায় বলেন তো? অ্যাপ দিয়ে কি বুঝায়, কারো আইডিয়া আছে?
ফর বোঝায়, হ্যাঁ ফর দিয়ে আমরা অনেক সময় কনজাংশন দিয়ে অ্যাড করতে পারি। এরপর এ দিয়ে এন বোঝায়, এন দিয়ে নর বোঝায়, ঠিক আছে। তারপরে আমরা ডি দিয়ে বাট বোঝাচ্ছে, এরপর আমরা অর বোঝাইলাম। তো এই যে আমাদের যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, এই শব্দগুলো হচ্ছে কনজাংশন হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। ফরটা প্রেপোজিশন হিসেবে ইউজ হয়, অনেক সময় কনজাংশন হিসেবে ইউজ হয়, এরকম ভাবে আচরণ করে। ওকে, তাহলে এই ফ্যান বয়েজ মানে হচ্ছে এগুলা। এর দিয়ে কি বোঝায়? और রাইট রাইট। আমরা যখন দিব এটা ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নট, বি দিয়ে হচ্ছে বাট, ও দিয়ে অর, ডি দিয়ে সো এইভাবে আমরা ইউজ করে করে ফ্যান বয়েজ দিয়ে কোঅর্ডিনেট ক্লজগুলো আমরা তৈরি করতে পারি। যেমন আমরা এখানে বাটের ব্যবহার করেছি, অ্যান্ড এর ব্যবহার করেছি, হ্যাঁ, এবং অসংখ্য ভাবে আমরা ইউজ করতে পারি। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? सर হ্যাঁ সরি, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি কখনো প্রয়োজন হয় আর কি। আচ্ছা, তো আমরা চলে যাই পরবর্তী আলোচনায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আসলে আলোচনা শেষ পর্যায়ে, আমরা মনে হয় প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এতটুকু। আর রেস্ট্রিকটিভ ল রিলেটেড আজকে আলোচনা না করি, অনেক বোরিং হয়ে যাচ্ছেন বুঝতে পারছি। তো আমাদের ভিডিওগুলো আমরা আমাদের যে চ্যানেল আছে কোয়েস্ট স্কুল বা আমাদের ফেসবুকে গ্রুপ আছে, সেখানে মূলত আমরা এগুলো পাবলিশ করে থাকি। আমাদের দ্বিতীয় সেশনের আসলে ভিডিওটা মনে রেকর্ড হয়নি, আমি রেকর্ডটা ওরা ফেল করলো, মিস্টেক হয়ে গেল। আমাকে মনে হয় আবার ভিডিও বানাইতে হবে আবার পরবর্তীতে।